আমার স্ত্রীর গ্রামে ফিরে যাওয়ার পর আমি একা হয়ে গিয়েছিলাম। আমারও কিছু প্রয়োজন ছিল যা আমি পূরণ করতে চাইছিলাম। আমার ফ্ল্যাটের নিচের তলায় একজন ভাবি থাকতেন। আমি প্রায়ই তার সাথে হাসিঠাট্টা করতাম। একদিন আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেল এবং আমি কাজে যাইনি। আমি ভাবলাম ভাবির কাছে গিয়ে সময় কাটাব, তার সাথে কথা বললে একাকিত্বও লাগবে না এবং বাড়ির কথাও মনে পড়বে না। আমি তার বাড়িতে গেলাম, ভাবি চা বানাতে লাগলেন এবং যখন তিনি চায়ের কাপ দিতে ঝুঁকলেন, তখন তার পল্লু খুলে গেল এবং তার উর্বর অংশের বেশিরভাগ আমার চোখের সামনে চলে এল। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম এবং এরপর যা ঘটল তা আমি কল্পনাও করতে পারিনি। হ্যালো বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম অনিল, আমার বয়স ২-৮ বছর এবং আমি একজন বিবাহিত মানুষ। আমার ২টি সন্তান আছে এবং আমি তাদের খুব ভালোবাসি। আমি রাজস্থানের আজমেরের বাসিন্দা, কিন্তু গত ৮ বছর ধরে আমি দিল্লিতে থাকি এবং চাকরি করি। আমি একজন খুব লাজুক প্রকৃতির মানুষ, তাই মেয়েদের সাথে কথা বলতেও আমি লজ্জা পাই। বিয়ের আগেও আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি। একবার আমার বন্ধুর খালাতো বোন আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে না বলে দিয়েছিলাম। আমার খুব ইচ্ছা হতো, কিন্তু আমি কোনো মেয়েকে কিছু বলতে পারতাম না। তবে আমি আপনাকে বলছি যে আমার আগ্রহ সবসময় মেয়েদের চেয়ে ভাবিদের দিকেই বেশি ছিল। এটা কিছুদিন আগের কথা, যখন আমি দিল্লিতে ভাড়া বাড়িতে আমার পুরো পরিবার নিয়ে থাকতাম। শুরুতে আমাদের বাড়ির অবস্থা বেশ ভালো ছিল, কারণ আমি ভালো অর্থ উপার্জন করতাম। কিন্তু ধীরে ধীরে আমাদের বাড়ির অবস্থা খারাপ হতে লাগল। আসলে ঘটনা হলো, আমার মায়ের স্বাস্থ্য খুব খারাপ হয়ে গিয়েছিল। আমার মা গ্রামেই থাকতেন এবং যখন তার স্বাস্থ্য আরও খারাপ হল, তখন আমাকে আমার পুরো পরিবার নিয়ে গ্রামে ফিরে যেতে হয়েছিল। আমরা কিছুদিন গ্রামে থাকলাম এবং মায়ের সেবা করলাম। যখন মায়ের স্বাস্থ্যে উন্নতি হতে লাগল, তখন আমি আমার পুরো পরিবারকে রেখে দিল্লিতে ফিরে এলাম। কিন্তু এবার আমি একাই এসেছিলাম। আমি আমার স্ত্রী এবং সন্তানদের সাথে আনিনি। স্ত্রীর অনুপস্থিতির কারণে আমার কিছু প্রয়োজন অসম্পূর্ণ থেকে যেত। এখন আমি ভাবতাম, যদি কেউ আমার এই প্রয়োজন পূরণ করতে পারত। কিন্তু আমি এত লাজুক ছিলাম যে কারো সাথে কথা বলতেও খুব লজ্জা পেতাম। আমি আপনাকে আমার আরেকটি বিশেষত্ব বলছি, আমার পরিবারের প্রতিটি ভাবির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি যে ফ্ল্যাটে থাকতাম, তার নিচের তলায় এক ভাই সাহেব তার পরিবার নিয়ে থাকতেন। তার পরিবারে তার স্ত্রী এবং ২ মেয়ে ছিল। আমার সাথে তাদের মাঝে মাঝে হাই হ্যালো হতো। যখন আমি সেখানে ৬ মাসের বেশি সময় কাটালাম, তখন তাদের সাথে আমার ঘরোয়া সম্পর্ক গড়ে উঠল। আমরা মাঝে মাঝে একসাথে লাঞ্চ এবং ডিনার করতাম এবং কখনো কখনো একসাথে বেড়াতেও যেতাম। ভাই সাহেব আমার উপর খুব বিশ্বাস করতে শুরু করেছিলেন এবং আমি একজন বিশ্বাসযোগ্য মানুষ, আমি কাউকে ঠকাই না। ভাবি আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেন এবং আমিও তার সাথে হাসিঠাট্টা করতাম। যখন ভাই সাহেব বাড়িতে থাকতেন না এবং ভাবিকে হাসপাতাল বা বাজারে যেতে হতো, তখন তিনি আমার সাথেই যেতেন। এই সময় আমরা অনেক কথা বলতাম এবং আমি ভাবির স্বভাব খুব পছন্দ করতে শুরু করেছিলাম। ভাবি যখনই বাড়িতে কিছু বিশেষ খাবার বানাতেন, তখন আমার জন্য পাঠাতেন। একবার আমার স্বাস্থ্য খারাপ হওয়ায় আমি কাজে যাইনি। ভাবির ২ মেয়ে স্কুলে চলে গিয়েছিল এবং ভাই সাহেবও অফিসে চলে গিয়েছিলেন। আমি আমার রুমে একা ছিলাম। কিন্তু যখন সবাই চলে গেল, তখন আমি ভাবলাম ভাবির কাছে গিয়ে সময় কাটাব, তার সাথে কিছুক্ষণ কথা বললে আমার মন ভালো হয়ে যাবে এবং বাড়ির কথাও মনে পড়বে না। যখন আমি ভাবির কাছে গেলাম, তখন তিনি রান্নাঘরে কাজ করছিলেন। আমাকে দেখে তিনি বললেন, "কি হয়েছে অনিলজি, আজ আপনি কাজে যাননি?" আমি বললাম, "না ভাবি, আজ একটু স্বাস্থ্য খারাপ এবং বাড়ির খুব মনে পড়ছে। অনেক দিন হয়ে গেছে আমি আমার সন্তানদের দেখিনি এবং আমার স্ত্রী রাধাকেও দেখিনি।" আমি ভাবির সাথে কোনো ধরনের কথা বলতে লজ্জা পেতাম না, তাই আমি তাকে বললাম, "ভাবি, আপনি তো জানেন যে প্রত্যেক মানুষের একটা প্রয়োজন আছে এবং আমার স্ত্রীও অনেক দিন ধরে আমার কাছে নেই। কখনো কখনো মনে হয় উড়ে গিয়ে তার কাছে পৌঁছে যাই।" এত বলেই আমি হাসতে লাগলাম। তিনি বললেন, "আপনি ঠিক বলছেন দেবরজি, আমি বুঝতে পারছি আপনার কী অবস্থা হচ্ছে। আপনি কিছুক্ষণ এখানেই কি বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। চা খেলে আপনার একটু ভাল লাগবে কি?" এ কথা বলে ভাবি চা বানাতে লাগলেন। আমি ভাবিকে দেখছিলাম, তিনি খুব স্নেহে আমার জন্য চা বানাচ্ছিলেন। কিছুক্ষণ পর তিনি কিছু নিতে নিচে ঝুঁকলেন, তখন তার পল্লু নিচে পড়ে গেল। সেই দৃশ্য খুবই সুন্দর ছিল, আর তা দেখে আমার স্বাস্থ্য একটু একটু করে ভাল হতে লাগল। তার গৌর শরীরের বেশিরভাগ অংশ বাইরে দেখা যাচ্ছিল। আমার দৃষ্টি এক জায়গায় আটকে গেল।
ঠিক তখনই ভাবির নজর আমার উপর পড়ল এবং তিনি বললেন, কি হয়েছে দেবরজি? আমি কিছু বলতে পারলাম না এবং আমার দৃষ্টি নিচে নামিয়ে নিলাম। তখন ভাবি বললেন, দেবরজি, আমার মনে হয় তোমার চায়ের নয়, দুধের বেশি দরকার। দুধ খাবে? আমি বললাম, হ্যাঁ ভাবি, তুমি যা দেবে তাই খাব। তখন ভাবি হালকা করে হাসলেন এবং নিজের কাজে লেগে গেলেন। ভাবি কাজ করছিলেন বলে মনে হলেও তার পুরো মনোযোগ ছিল আমার প্রতিটি নড়াচড়ায়। তখন আমার দৃষ্টির ভাব বুঝে সে মনে মনে খুশি হচ্ছিল। ভাবি বুঝে গিয়েছিলেন আমি কি চাই, আর সেটা নিয়েও তিনি খুশি হচ্ছিলেন। কিছুক্ষণ পর ভাবি আমার জন্য দুধ নিয়ে এলেন এবং আমাকে বললেন, এটি নিন, পান করুন। আমি বললাম, আপনি যদি পান করান তাহলে অবশ্যই পান করব। ভাবি কথা শুনে আমরা দুজনেই হাসতে লাগলাম। ভাবি বললেন, আপনি খুব শয়তানি করছেন। আমি বললাম, আপনি যদি ভালো লাগে তাহলে আমি আরও শয়তানি করতে পারি। আমার অবস্থা খারাপ, আপনি যদি আমার কথা মানেন তাহলে আমার খুব ভালো লাগবে। আমি জানতাম ভাবিও এটাই চান, কিন্তু তিনি দেখানোর জন্য বিরোধিতা করতে লাগলেন। কিছুক্ষণ পর যখন তিনি দুধের গ্লাস তুলতে নিচু হলেন, তখন তার পল্লু আবার পড়ে গেল। এখন আমার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। আমি কিছু না ভেবে তাকে কোলে তুলে নিলাম এবং ঘরে নিয়ে গেলাম এবং তাকে পুরো মন দিয়ে ভালোবাসলাম। আমি তাকে ভালোবাসতে অনেক পরিশ্রম করেছিলাম। আমার পরিশ্রম দেখে তিনি বললেন, আরে, আপনার স্ত্রী আপনার থেকে খুব খুশি থাকেন নিশ্চয়। তারপর ভাবি বললেন, তোমার ভাই সাহেব তো আমার দিকে খেয়ালই করেন না। আমি পানিবিহীন মাছের মতো ছটফট করি, আর তার তো আমার দিকে কোনো খেয়ালই নেই। তিনি অফিস থেকে এসে খাবার খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়েন। আমি তার জন্য প্রস্তুত হয়ে বসে থাকি, কিন্তু তিনি আমার দিকে তাকানো না গিয়ে আমি বললাম, কোনো সমস্যা নেই, এখন থেকে আমি আপনার খেয়াল রাখব। কথা শুনে ভাবি আমার গলায় জড়িয়ে ধরলেন। এখন এই সিলসিলা প্রতিদিন চলতে লাগল। আমি ভাই সাহেবের অফিসে চলে যাওয়ার পর কিছুক্ষণের জন্য ভাবির কাছে যেতাম এবং তার সাথে আনন্দ করতাম। মাঝে মাঝে ভাবির মনে ভয় হতো যে আমি কাউকে কিছু বলে দেব না তো। আমি ভাবিকে বলেছিলাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি খুব বিশ্বস্ত মানুষ। আমি নারীদের খুব সম্মান করি এবং আপনাকে কখনো ধোঁকা দেব না। এই সিলসিলা চলতে থাকল এবং আমরা দুজনেই একে অপরের অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু কিছুদিন পর আমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছিল, কারণ আমার স্ত্রী আমার কাছে ফিরে এসেছিল। স্ত্রী ফিরে আসার পর আমি বেশিরভাগ সময় তার সাথে কাটাতাম এবং ভাবিকে খুব কম সময় দিতে পারতাম। মাঝে মাঝে তো আমি তার কাছে যেতেই পারতাম না। আমার স্ত্রীর সন্দেহ হতে শুরু করেছিল যে আমি নিশ্চয়ই তার পিছনে কিছু অদ্ভুত কাজ করছি। সে বলল, আমার কথা তোমার মনে পড়ে না? আমি বললাম, এটা কি সম্ভব যে আমি তোমাকে মনে রাখব না? আমি জানতাম সে আমার কথায় বিশ্বাস করে না, কিন্তু আমি আর কি করতে পারতাম? স্ত্রী ফিরে আসার পর আমি ভাবির কাছে যেতেই পারতাম না এবং আমি তাকে খুব মনে পড়তে লাগল। একবার যখন আমি তার কাছে গেলাম, ভাবি বললেন, আপনি খুব বদলে গেছেন। আপনার স্ত্রী ফিরে আসার পর থেকে আপনি তো আমাকে ভুলেই গেছেন। আমি বললাম, এমন কিছু নয় ভাবি। সে আমার উপর একটু একটু সন্দেহ করতে শুরু করেছে এবং সে আমাকে আপনার কাছে আসতে দেয় না। তবুও আমি আপনার জন্য সময় বের করে নিই এবং আপনার কাছে চলে আসি। কিছুক্ষণ কথা বলার পর আমরা দুজনেই মিলে গেলাম এবং তারপর আমি কাজে চলে গেলাম। কিছুদিন পর আমার স্ত্রী আমার শার্টে লিপস্টিকের দাগ পেল। এখন তার সন্দেহ নিশ্চয়তায় পরিণত হয়েছিল। সে বলল, আমি আগে থেকেই জানতাম তোমার ওই ডাইনের সাথে সম্পর্ক চলছে। আমি এখনই গিয়ে সব ভাই সাহবকে বলে দেব এবং তোমাদের দুজনের রহস্য ফাঁস করে দেব। আমি বললাম, প্লিজ, তুমি এমন কিছু করো না। আমি এখন আর কখনো তার সাথে কথা বলবো না। সে এত রেগে গেল যে কেঁদে ফেল এবং বলল, আমি গ্রামে তোমার মায়ের সেবা করছিলাম, তোমার বাচ্চাদের লালন পালন করছিলাম, আর তুমি এখানে আমাকে ধোঁকা দিচ্ছিলে? তোমার লজ্জা করে না? এই প্রযোজনগুলো কি তোমার জন্য এতই গুরুত্বপূর্ণ যে তুমি তোমার স্ত্রীকে ধোঁকা দেবে? আরে, যদি আমি এতদিন তোমার ছাড়া থাকতে পারি, তাহলে তুমি কেন থাকতে পারছিলে না? তুমি আমার কথা একবারও ভাবনি, তোমার বাচ্চাদের কথা একবারও ভাবনি। যদি এখনও তোমার ওই নারীর সাথে এতই ভালোবাসা থাকে, তাহলে তুমি আমাকে বলে দাও, আমি এখনই এই ঘর ছেড়ে চলে যাব এবং তোমার জীবনে আর কখনো ফিরব না। একজন নারী সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর ভাগাভাগি সহ্য করতে পারে না। আমিও সহ্য করব না। যদি তোমাকে আমার সাথে থাকতে হয় তাহলে আমারই হয়ে থাকতে হবে। না হলে তুমি আমাকে বলে দাও, আমি গ্রামে চলে যাব এবং সেখানেই থেকে মায়ের সেবা করব। আমি বুঝে গিয়েছিলাম যে আমি আমার কিছু মুহূর্তের প্রয়োজনের জন্য আমার স্ত্রীর মন কষ্ট দিয়েছি। আমি তার কাছে ক্ষমা চাইলাম এবং বললাম, আগে থেকে আর কখনো এমন হবে না। তুমি কোথাও যেও না, আমার সাথে থাকো। তুমি আমার জন্য সব, আমাদের বাচ্চারা আমার জন্য সব।
আমি তোমাদের ছাড়া জীবনগু আমি এটা পাব, এরপর থেকে আমি আর কখনো ভাবির কাছে যাইনি। আমি তাকেও সব কথা বলেছি এবং তার কাছেও ক্ষমা চেয়েছি। বন্ধুরা, তোমরা আমার এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এমন আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপতে ভুলবে না, যাতে তোমরা আমাদের কোনো গল্প মিস না কর। বন্ধুরা, পরের গল্পে দেখা হবে। তোমরা নিজের এবং পরিবারের যত্ন নিও। ধন্যবাদ।